বিগত 15 বছরে আমরা মূলধারার গণমাধ্যম ব্যর্থ হয়েছি বলেই মানুষ সোশ্যাল মিডিয়ার উপরে নির্ভরশীল হয়েছে, অনলাইন মিডিয়ার উপরে নির্ভরশীল হয়ে পড়েছে। হঠাৎ করে যে সমস্ত অনলাইন মিডিয়া গড়ে উঠেছে সেই সমস্ত অনলাইন মিডিয়ার খবরকে বেশি বিশ্বাস করেছে। এখানেও সমস্যা হচ্ছে যে আমরা মূলধারার গণমাধ্যম ব্যর্থ হয়েছি কেন? মূলধারার গণমাধ্যম ব্যর্থ হয়েছি রাজনৈতিক কারণে, রাজনৈতিক প্রভাব, সরকারের বিভিন্ন স্বৈরাচারী পদক্ষেপ, মামলা মোকদ্দমা আইন দিয়ে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ এবং নিপীড়নের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন। আবার একইভাবে কর্পোরেট গ্রিড, বড় বড় মালিকদের যে কর্পোরেট স্বার্থ, সেই কর্পোরেট স্বার্থ, তাদের মুনাফা, অতি মুনাফার লোভ, সেগুলোর থেকে তারা সংবাদ মাধ্যমকে ব্যবহার করেছেন তাদের স্বার্থ রক্ষার জন্যে, তাদের স্বার্থের পক্ষে ব্যবহারের জন্য। এবং তখন দেখা গেছে যে সংবাদ মাধ্যম মানুষের যে স্বার্থ, মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির কথা না লিখে বরং তাদের কথাই লিখছেন, মালিকদের কথাই লিখছেন, যে মালিকের ব্যবসায়িক স্বার্থ উপকৃত হবে, লাভবান হবে। ফলে এটা একটা দুষ্টচক্রে পরিণত হয়েছে। এই দুষ্টচক্র না ভাঙলে আপনার এই গণমাধ্যমের সমস্যার সমাধান খুব সহজে আসবে না, ভাঙাটা খুব সহজ হবে না। ভাঙতে আমাদেরকে সরকারের, যেমন এই অন্তর্বর্তী সরকার, তাকেও যেমন পদক্ষেপ নিতে হবে, ঠিক তেমনি পরবর্তীতে যে রাজনৈতিক সরকার আসবে তাকেও সেই ধারাবাহিকতা বজায় রেখেই আবার নতুন কিছু পদক্ষেপ হয়তো নিতে হবে। আর যে সমস্ত সুপারিশমালা আপনাদের আলাপ আলোচনার ভিত্তিতেই, আপনাদের মতামতের ভিত্তিতেই তৈরি করা হবে, সেই সুপারিশমালাগুলো বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার যতটুকু সময় পাবে তার চাইতে অনেক বেশি সময় ধরেই থাকবে রাজনৈতিক সরকার। রাজনৈতিক সরকারকে সেই জন্যে এটার প্রতি অঙ্গীকার দিতে হবে, অঙ্গীকার করতে হবে, নজর দিতে হবে, বাস্তবায়ন করতে হবে। অনেকে বলেছেন যে অর্থাৎ পুরো গণমাধ্যম শিল্পে যে পরিস্থিতি বিরাজ করছে, সেই পরিস্থিতি একটার কারণে আর একটার উপরে যে প্রভাব পড়ছে সেটা নেতিবাচক প্রভাব পড়ছে। অর্থাৎ গণমাধ্যম প্রতিষ্ঠান নিজে যেহেতু ভালোভাবে চলছে না, সঠিকভাবে চলছে না, তখন তার কর্মীদেরকেও সে বঞ্চিত করছে। নিজে চলছে না কেন, চলতে পারছে না কেন, সেখানে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে অনেক বেশি সংখ্যক গণমাধ্যম প্রতিষ্ঠান, অনেক বেশি সংখ্যক পত্রিকা, অনেক বেশি সংখ্যক টেলিভিশন, এবং এগুলোর মধ্যে কোনো সুস্থ প্রতিদ্বন্দ্বিতা নেই, প্রতিযোগিতামূলক পরিবেশ নেই। পরিবেশটা এমনই যে যেখানে যার যত রাজনৈতিক ক্ষমতা আছে, যার যত কালো টাকার দাপট আছে, সে তত বেশি লাভবান হচ্ছে, সে তত বেশি শক্তিশালী হচ্ছে। এবং যেহেতু তার রাজনৈতিক ক্ষমতা রয়েছে, যেহেতু তার টাকার প্রভাব রয়েছে, প্রতিপত্তি রয়েছে, সেই কারণে গণমাধ্যমের উপরেও তার প্রভাবটা বা নিয়ন্ত্রণটা অনেকটাই জোরালো এবং শক্তিশালী, যার বিরুদ্ধে সাংবাদিকরা আবার কিছু করতে পারছে না। কারণ সাংবাদিকদের মধ্যে আবার বিভাজন, চরম বিভাজন। তো এই যে অনৈক্য, সাংবাদিকদের মধ্যে অনৈক্য, এই অনৈক্য একেবারে চরম পর্যায়ে গেছে। বিভিন্ন ধরনের সমিতি, অ্যাসোসিয়েশন ইত্যাদি পাল্টাপাল্টি, এটা একটা মানে ক্ষমতার বা প্রভাব প্রতিপত্তির প্রতিদ্বন্দ্বিতাতেও পরিণত হয়েছে। ফলে সাংবাদিকদের সবার স্বার্থ, সামগ্রিকভাবে এই পেশায় যারা যথাযথভাবে কাজ করছেন, পেশাগতভাবে নিজেদেরকে ভাবেন বা প্রতিষ্ঠা করতে চান, তাদের জন্য কোনো অভিন্ন ছত্র মানে একটা নাই, কি বলে, মাথার উপরে কোনো ছায়া নাই, মাথার উপরে কোনো ছাদ নাই, একটা ঐক্যবদ্ধ ইউনিয়ন নাই। ফলে সাংবাদিকদের এক্সপ্লয়েট করা খুব সহজ হয়। যারা এক্সপ্লয়েট করতে চান, যারা সাংবাদিকদেরকে ঠকাতে চান, যারা সাংবাদিকদেরকে নানা ধরনের কাজে ব্যবহার করতে চান, তারা ঠিকই ব্যবহার করছেন, তারা সেই সুযোগটা নিচ্ছেন। কারণ সাংবাদিকরা ঐক্যবদ্ধ নয়, আপনার বেতন ভাতা আদায়ের জন্য সংগ্রাম কোথাও তাদের মোকাবিলা করতে হচ্ছে না। এই ধরনের একটা পরিস্থিতি, অর্থাৎ সব দিক থেকেই একটা নৈরাজ্যজনক পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশের বাজারে যতটুকু বা যেই মাত্রায় আপনার পাঠক, দর্শক, শ্রোতা আছে, যাদের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় টেলিভিশনের সংখ্যা বেশি, রেডিওর সংখ্যা বেশি, আবার খবরের কাগজের সংখ্যাও বেশি। তারপরে এখন শুরু হয়েছে অনলাইন, শত শত অনলাইনের পোর্টাল, এর পাশাপাশি আছে সোশ্যাল মিডিয়া।